সন্ত্রাস পরিচালনা করছে এবং তার এই সন্ত্রাসে আমাদের মাইক ভাঙচুর করা হয়েছে, আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে, আমাদের বেশ কিছু নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে এবং তার মধ্যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীও আছে। আমি সে ব্যাপারে পরে আসছি। আমখলায় নিজেদের বাড়িতে নিজেরা আগুন দিয়ে তারপরে আমাদের নেতা কর্মীদেরকে সত্তর চেয়ারম্যান একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং একটা আমখলা ইউনিয়নে 17 বছরের চেয়ারম্যান ছিলেন এবং তিনি পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিধায় তিনি চেয়ারম্যান কন্টিনিউ করতে পারেন, কিন্তু অব্যাহতভাবে তিনি একটা 17 বছর চেয়ারম্যান ছিলেন। খুবই জনপ্রিয় চেয়ারম্যান এবং একজন মুক্তিযোদ্ধা, তাকে সেই মামলায় আসামি করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যদি সত্তর চেয়ারম্যানকে গ্রেপ্তার করানো যায় তাহলে ওখানে তারা তাদের মিশন সাকসেস করতে পারে। মব সন্ত্রাস এবং কারচুপি এই দুটোই হচ্ছে তাদের একমাত্র সম্ভব। ডাকুয়ায় এই সন্ত্রাসের ধরন দেখে হয়েছে যে ডাকুয়ায় বেশ কয়েকবার ধরে এই যে আগুন সন্ত্রাস, ডাকুয়ায় 7 নম্বরে আমাদের এক নেতা কর্মী বাড়িতে 3টি ট্রাক্টর 2টি হুন্ডা সহ তাদের 8টি কুড়ের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বড় মাপের একজন কৃষক জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের নেতারা যেহেতু রাতের অন্ধকারে ঘটনা, আমাদের সেই নেতা কর্মীরা তারা জিডি করেছে। আজ পর্যন্ত সেই জিডি মামলায় রূপ নেই। অথচ আমখলার ঘটনায় আপনার নাশকতার মামলা এবং নাশকতার মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে সেখানে আসামি করা হয়েছে। অথচ ডাকুয়ার ঘটনায় কিন্তু কাউকে আসামি করা হয়। শুধু তাই না, গত রাতেও ডাকুয়ায় আমাদের চিফ ইলেকশন এজেন্টের বাড়ির সামনে, তিনি চিফ ইলেকশন এজেন্ট হয়েছেন, তাকে ভয় দেখানোর জন্য তাদের বাড়ির সামনে কুড়ের ঘর, কুড়ের কি বলে কুড়ে আগুন দেওয়া হয়েছে। সেখানে প্রায় 20 থেকে 30,000 টাকা খরচ জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার উপরে সন্ত্রাস সৃষ্টি করার জন্য, আতঙ্ক তৈরি করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় আছে, সেটা হচ্ছে 2টা থেকে প্রচারণা শুরু হয় এবং রাত 8টা পর্যন্ত চলে। এই সেই নির্দিষ্ট দলের প্রার্থী এবং বিএনপি সমর্থিত প্রার্থী তিনি কোথাও কোনো সময়সীমা মানছেন না। আপনারা জানেন গত রাতে প্রচারণা শেষ হয়েছে, গত রাতে গলাচিপা 1 নম্বর ওয়ার্ডে কলবাড়িতে রাত 2টা পর্যন্ত তিনি উঠান বৈঠক করেছেন এবং তার ছবি সহ আমার কাছে আছে। আমি সহকারী রিটার্নিং অফিসারকে অবহিত করেছি, তারা নির্বিকার এবং তারা প্রকাশ্যে তারা আমাদেরকে সরাসরি বলছে মবের কাছে তারা পরাজিত হচ্ছেন। আপনারা জানেন আজকে আরো বলছি পরাজয় নিশ্চিত জেনে আমি আগেই বলেছি যে গলাচিপা হসপিটাল ভোটাররা ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন। গণমাধ্যম আপনাদের তথ্য উপাত্ত এবং আপনাদের বিবেক কি আপনারা যাচাই করে দেখুন যে জনগণ কি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে। তো হতাশায় প্রশাসনের উপরে মব সৃষ্টি করার জন্য জেলা প্রশাসন কার্যালয়ে কেউ সংবাদ সম্মেলন করে, সংবাদ সম্মেলন করবে প্রেস ক্লাবে অথবা নির্ধারিত স্থানে। সরকারি জায়গায় কেউ সরকারি প্রতিষ্ঠানে গিয়ে কেউ সংবাদ সম্মেলন করে, তিনি কি মন্ত্রী নাকি স্বপ্ন দেখা মন্ত্রী আমি বুঝি। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তারে তিনি আলটিমেটাম দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই যে যদি পরিকল্পিতভাবে কোনো প্রার্থীকে এক্সট্রা বেনিফিট দেওয়া যায়, পরিকল্পিতভাবে নিরাপদ অপরাধ কোনো নেতা কর্মীকে অথবা নির্ধারিত মামলায় একপেশে কোনো ভাবে পক্ষপাতমূলক ভাবে কোনো নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে দুর্বল করে আন্দোলন গড়ে তোলা হবে এবং জনগণ প্রস্তুতি নিয়ে আছে। আপনারা 2টি জলাচিপা এবং দশপিনার 2টি সমাবেশের মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে জনগণ কতটা ঐক্যবদ্ধ এবং কতটা শক্তিশালী। আমরা শক্তি প্রদর্শন করতে চাই না, আমরা প্রশাসনকে বলবো আমাদেরকে শক্তি প্রয়োগ করতে আপনারা বাধ্য করবেন না। আমরা নির্বাচন কমিশনের আচরণ বিধির মধ্যে থেকেই এবং নির্ধারিত আইনের ভিতর থেকেই আমরা নির্বাচনটি করতে চাই এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আছি। আরেকটি ডাকুয়ায় গত 31 জানুয়ারিতে ডাকুয়ার 3 নম্বর ওয়ার্ডে সম্পূর্ণ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করে 5 জন নেতাকর্মীকে আহত করা হয়েছে। তার ভিতরে 3 জন
গুরুতর আহত। এর মধ্যে একজনের পা ভেঙে গিয়েছে, একজনের মাথায় সেলাই লেগেছে। অজিত নামে আমাদের তিনজন আহত হয়েছেন। তার জন্য গলাচিপা থানায় লিখিত করা হয়েছে, কিন্তু গ্রেপ্তারের কোনো লক্ষণ নেই। আমখোলাতে একজন সংখ্যালঘু কিশোর মিস্ত্রি, তাকে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা করেছে। তার মাথায় 9টি সেলাই লেগেছে, গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করার হুমকি দেওয়া হয়েছে যদি 12 তারিখের আগে গোরাপুর মিছিলে অথবা ভর্তি হয়ে থাকে। সঞ্জয় শীল মধুপুরের সংখ্যালঘু নির্যাতনের শিকার, তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে দোকান খুলতে নেওয়ার শর্তে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে যে তাকে কোনো নির্যাতন করা হয়নি, কিন্তু সঞ্জয় শীলের উপর নির্যাতন হয়েছে। আপনারা তথ্য সংগ্রহ করে দিতে পারেন। সংখ্যালঘু প্লাস নারী, নারীর প্রতি সহিংসতা এবং সংখ্যালঘু নারী, তার উপর সহিংসতা হয়েছে ডাকুয়া। পুতুলি রানী, তিনি গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্বীকারোক্তিগুলো তার আবেগ জড়িত, কান্না জড়িত ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তার পরবর্তীতে ডাকুয়ার এবং গলাচিপা একজন প্রতিষ্ঠিত সংখ্যালঘু নির্যাতনকারী, যারা 2001 সালে নির্বাচনের পরে সরকারের ঘরে ঘরে চাঁদা দাবি করেছেন এবং চাঁদা দাবি করা ছাড়া, চাঁদা আদায় ছাড়া কোনো আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পারে। আমি নাম উল্লেখ করতে চাই না, আপনারা তথ্য সংগ্রহ করে দেখুন। তাদের নেতৃত্বে তাকে চিকিৎসা বঞ্চিত অবস্থায় তাকে জোর করে হাসপাতাল থেকে নিয়ে বাড়িতে গিয়ে তার উপরে মব সৃষ্টি করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে যে তিনি হাসপাতালে যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট তার সঠিকটা। কিন্তু আপনারা, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা তথ্য সংগ্রহ করে দেখবেন এবং সত্য ঘটনা আপনারা আপনাদের গণমাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবেন। বহিরাগত অব্যাহতভাবে গলাচিপার সমস্ত হোটেলগুলো বহিরাগতদের ভিড়ে কয়েকজন অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় বহিরাগতরা ভোট চাচ্ছেন, তাদের পরিচয় জিজ্ঞেস করলে উল্টাপাল্টা উত্তর দিচ্ছেন। কোন জায়গায় যাবেন, কোথায় এসেছেন বলতে গেলে আটকে যাচ্ছে কথা। গ্রাম থেকে বিভিন্ন নেতাকর্মীরা আপনার দিচ্ছেন, অভিযোগ দিচ্ছেন যে তাদের এ ধরনের করছে। বহিরাগতরা ভোট চাচ্ছেন, তাদের বহিরাগতরা গত রাত পর্যন্ত তারা বৈধ ছিলেন। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে গলাচিপা 10 মিটার নাগরিক নন এমন কেউ যেন কোনো হোটেল, কোনো বাড়িতে অবস্থান গ্রহণ না করেন। যদি করে থাকেন, তারা যেন তাদেরকে বিতাড়িত করার জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য যথাযথ ব্যবস্থা এবং অভিযান পরিচালনা করেন। যদি তারা না করেন, যদি স্থানীয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের পুলিশের হাতে সোপর্দ করেন, তাহলে কিন্তু আমাদের কিছুই করা থাকবে। আমরা এবং স্থানীয় মানুষ এই ভাষা ব্যবহার করতে চাই না। তারপর যদি আমাদের বাধ্য করা হয়, তাহলে আমাদের কিছু করার থাকবে। বর্তমানে চরকাদুল এবং চরবিশ্বাসী শত শত বহিরাগত ভোলা, বরিশাল এবং বিভিন্ন অঞ্চল থেকে সেখানে বহিরাগতদেরকে প্রবেশ করানো হয়েছে এবং চরবিশ্বাস এবং চরকাদুলের সমস্ত সেন্টার আমাদের কোনো দাবি দেওয়ার কারণে নয়, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা তার তথ্যপত্রের ভিত্তিতেই চরকাদুল, চরবিশ্বাসের সমস্ত সেন্টারকে ঝুঁকিপূর্ণ সেন্টার ঘোষণা করেছে। এবং যদিও প্রশাসন কিছু ভালো কাজ করেছেন, তার ভিতরে একটি হচ্ছে যে গলাচিপা 10 মিটার সবগুলো সেন্টার 124টা সেন্টারেই তারা সম্ভবত সিসিটিভি ক্যামেরা সেট করেছেন। এটি একটি ভালো উদ্যোগ, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তবে তাদের এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং চোখ বুঝে থাকার সংস্কৃতি এবং মবের ভয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সংস্কৃতি, এই সংস্কৃতি যে কোনো সময় নির্বাচনকে ভণ্ডুল করতে পারে এবং সন্ত্রাসীদেরকে উৎসাহিত করতে পারে। যে এখানে তো মব সৃষ্টি করলে কোনো যেটি হলো এই যে নীলকদম আলিপুরা ইউনিয়নে গত রাত্রে একটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে এখানে নিজেদের অফিস নিজেরা জ্বালিয়ে দিয়ে আমাদের নেতৃত্বের বিরুদ্ধে মামলা করেছে, যাতে আমরা এজেন্ট দিতে না পারি, যাতে আমরা কেন্দ্রে নেতাকর্মীদের রাখতে না পারি। আমি প্রশাসনকে অনুরোধ জানাবো প্রত্যেকটি ঘটনা সঠিক এবং
যথাযোগ্য তদন্ত করে এবং সেই তদন্তের প্রতিবেদন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ আমাদেরকে না দেখিয়ে যদি এক পেশা অভিযোগের বিরুদ্ধে কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু আন্দোলন করা হবে। থানা ঘেরাও, রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও, সব ধরনের কাজে আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আছি। তাদেরকে বলবো আপনারা এই ধরনের অনিষ্ট কাজে হাত বাড়াবেন। পরিশেষে আপনাদেরকে বলবো যে গলাচিপা দশমিনা একটি শান্তির গলাচিপা দশমিনা। আমরা যার মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম যে সারা বাংলাদেশের চিত্র যাই হোক না কেন গলাচিপা দশমিনায় এরকম পরিবেশ গত 17 বছরও ছিল না যে একজন নেতাকর্মী এক দলের নেতাকর্মীরা আর এক দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিতে পারে, হামলা করতে পারে। সেই কালচার যেন আমরা গড়ে না তুলি, সেই সতর্কতামূলক আচরণ আমাদের নেতাকর্মীরা করেছে এবং তারা অব্যাহতভাবে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। নতুন করে কোনো রাজনৈতিক দল 5 তারিখের আগে যাদের ন্যূনতম কোনো এখানে কার্যক্রম ছিল তারা যদি নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং তারা যদি তাণ্ডব করে নির্বাচনে অনিয়ম কার্যক্রম করতে চায় তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর প্রতিরোধ এবং কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আশা করব নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রিটার্নিং অফিসার এবং এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সমস্ত সংস্থা এবং সমস্ত বিভাগ, বিচার বিভাগ, অন্যান্য বিভাগ তারা এই ব্যাপারে সচেষ্ট হবেন, তৎপর হবেন এবং নিরপেক্ষ দৃষ্টিতে প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে ভোটারদেরকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে ভোট কেন্দ্রে আসলে 12 তারিখের পরে দেশে থাকতে পারবে। এই সংস্কৃতি তো ছিল না এই অঞ্চলে। 2001 সালের পরে কিছু তাণ্ডব কিছু লোক করেছিল, তার পরিণতিও তারা ভোগ করেছে। আমি আশাবাদ ব্যক্ত করব যে তারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে এবং এই বিপজ্জনক কাজ থেকে তারা ফিরে আসবেন। যদি না ফিরে আসেন তাহলে গণপ্রতিনিধির মুখে পড়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, গলাচিপা দশমিনার প্রত্যেকটি ভোটারকে জানাতে চাই যে এই ধরনের দুষ্কৃতিকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে, হামলা এবং হামলার ভয় উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা আমাকে যারা ভোট দিবেন তারাও ভোট কেন্দ্রে আসুন, যারা জামাতকে ভোট দিবেন তারাও ভোট কেন্দ্রে আসুন, যারা ইসলামী আন্দোলনকে ভোট দিবেন তারাও আসুন, যারা ট্রাক মার্কায় ভোট দিবেন তারাও ভোট কেন্দ্রে আসুন এবং সকলের জন্য একটি শান্তিপূর্ণ ভোট কেন্দ্র এবং ভোটের পরিবেশ নিশ্চিত করুন। গলাচিপা দশমিনার মানুষ ভোট দিন এবং সেই ভোটের প্রেক্ষিতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে দল বিজয় অর্জন করবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হোক। কোনো ধরনের কোনো মব সন্ত্রাসের কাছে মাথা নত করে প্রশাসন যেন কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। নির্বাচন বানচাল, নির্বাচনে কারচুপি, কিছু কেন্দ্র স্থগিত করে মানে জোট আর নোটের লোক দেখিয়ে ভয় দেখিয়ে পরবর্তীতে বিজয় নিশ্চিত করার সাথ না আঁকেন তাহলে বড় ধরনের নিতে করবেন। আমরা আগেই বলেছি যে আমরা সেটাই যেতে চাই না, আমরা একটু অবাধ নির্বাচন চাই। আপনাদের সকলের মাধ্যমে প্রশাসনকে সেই অনুরোধ জানাবো যে আপনারা এই ধরনের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে একটু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং ভোট কেন্দ্রে এবং প্রত্যেকটি জনপদে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন। ভোটাররা ভোট দিতে চায়, ভোটারদের সেই আগ্রহ এবং ভোটারদের সেই বিশ্বাসের প্রতি আপনারা শ্রদ্ধা নিবেদন করুন, শ্রদ্ধা রাখুন। বাংলাদেশকে এবারের নির্বাচন যদি কোনো কারণে বিতর্কিত হয়, বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এমনকি স্বাধীনতার সার্বভৌমত্বের দিক থেকে বাংলাদেশ কি গভীর সংকটে পড়বে, যেটি আমাদের কারো কাম্য নয়। সুতরাং আপনাদের সকলের সহযোগিতা এবং প্রশাসনের কার্যকর এবং যথাযথ আইনসম্মত ভূমিকার মধ্যে দিয়ে আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। সে আশাবাদ ব্যক্ত করে আমাদের বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য এবং প্রচার করবার জন্য গণমাধ্যমের সবাইকে এবং স্থানীয় যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।